প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 5 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। লেকচার 5 এ আমরা ইকুইটি শেয়ার সম্পর্কে ধারণা নিব। ইকুইটি শেয়ার কি, ইকুইটি শেয়ার ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা এখানে দেখব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ইকুইটি ব্যয়। তো ইকুইটি ব্যয় জানার আগে, নির্ণয় করার আগে আমাদেরকে ইকুইটি কি সেটি সম্পর্কে ধারণা নিতে হবে। প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে আমরা ইকুইটি সম্পর্কে ধারণা নিয়েছি। এখানে আরো কিছু তথ্য তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। একটি কোম্পানি যখন নতুন করে শেয়ার ইস্যু করে, তখন তারা বাজার থেকে যখন তাদের অর্থের প্রয়োজন হয়, তখন তারা এই নতুন শেয়ার ইস্যু করে। আর এই নতুন শেয়ার ইস্যু যখন করে, তখন যারা মালিক, যারা ইনভেস্টর, যারা তারা এই শেয়ারে অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ এই শেয়ারকে যখন তারা ক্রয় করবে, তারা কিন্তু কোম্পানির শেয়ারের মালিক হয়ে যায়। আর এই শেয়ারকেই বলা হচ্ছে কি সাধারণ শেয়ার। আবার একটি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এই অংশকে বলা হচ্ছে কি শেয়ার। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে একজন বিনিয়োগকারী কেন শেয়ারে, সাধারণ শেয়ারে তাদের অর্থ বিনিয়োগ করবে। তো একজন কোম্পানি সাধারণ শেয়ারে বিনিয়োগ করে তাদের লভ্যাংশ পাওয়ার আশায়, কারণ সাধারণ শেয়ার থেকে লভ্যাংশ প্রদান করা হয়। তো লভ্যাংশ হচ্ছে কি লাভের একটি অংশ, অর্থাৎ কোম্পানি পরিচালিত হওয়ার পরে যে মুনাফা হয় তার একটা অংশ তারা লাভ হিসাবে শেয়ার মালিকদেরকে প্রদান করে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কোম্পানির যে শেয়ারের মূল্য থাকে, প্রতি শেয়ারের মূল্য যা থাকে তা কিন্তু নির্দিষ্ট সময় শেষে এটা বাড়তে পারে। এই প্রত্যাশায় যদি বাড়ে তাহলে তাদের বিনিয়োগকারীদের লাভ হবে। এই প্রত্যাশায় কিন্তু তারা অর্থ বিনিয়োগ করে থাকে। তার মানে দুইটি প্রত্যাশায় অর্থ বিনিয়োগ করে থাকে। একটি হচ্ছে লভ্যাংশ পাওয়ার আশায়, আরেকটি হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে সেটি বিক্রি করে মুনাফা অর্জন করা সম্ভব হবে। এবং এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে অন্যান্য শেয়ার যেমন অগ্রাধিকার শেয়ারের থেকে সাধারণ শেয়ারে কিছু পার্থক্য রয়েছে। ঋণকৃত মূলধনের থেকে সাধারণ শেয়ারে কিছু ভিন্নতা রয়েছে। যেমন অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা লভ্যাংশ নির্দিষ্ট করে দেয়, কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো লভ্যাংশ নির্দিষ্ট থাকে না। সাধারণ শেয়ারের জন্য লভ্যাংশ অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান করার পরে সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করা হয়। ঠিক একইভাবে কোম্পানি যদি কখনো বিলুপ্ত সাধন হয়ে যায়, তাহলে অগ্রাধিকার শেয়ার ঋণের অর্থ, তারপর অগ্রাধিকার শেয়ার এর অর্থ পরিশোধ করার পরে যদি কিছু থেকে থাকে, সাধারণ শেয়ার মালিকরা সেটি পেয়ে থাকে। এই সকল ভিন্নতা অন্যান্য শেয়ার বা অন্যান্য উৎস থেকে আমাদের সাধারণ শেয়ারের কিছুটা ভিন্নতা রয়েছে। এখন আমরা দেখব এই ইকুইটি ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। এটির পদ্ধতি অনেকগুলো রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, অর্থাৎ লভ্যাংশর কোনো পরিবর্তন হবে না। যদি প্রথমেই 10 টাকা বা 5 টাকা লভ্যাংশ প্রদান করা হয়, তাহলে এই লভ্যাংশের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ প্রতি বছরই একই পরিমাণে লভ্যাংশ প্রদান করা হবে। ধরে নিচ্ছি একটি কোম্পানি, আমরা বোঝার স্বার্থে, যে তাদের 1 বছর পরে তারা লভ্যাংশ ঘোষণা করেছে 5 টাকা, অর্থাৎ লাভের থেকে প্রতি শেয়ারে তারা লভ্যাংশ দিবে কয় টাকা? 5 টাকা। প্রথম বছরেও তারা এই 5 টাকাই দিবে, দ্বিতীয় বছরেও তারা 5 টাকা দিবে, তৃতীয় বছরে তারা 5 টাকা লভ্যাংশ দিবে। এটির কোনো পরিবর্তন হবে না। এই যে যেহেতু এটির কোনো পরিবর্তন, এই লভ্যাংশের কোনো চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, সেজন্য এটিকে বলা হচ্ছে শূন্য বা জিরো লভ্যাংশ মডেল। আর এই শূন্য লভ্যাংশ মডেলের সূত্রটি আমরা মডেলে সাধারণ শেয়ারের ব্যয় বা ইকুইটি শেয়ারের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি K = D1/P0 * 100। এখানে D1 দ্বারা বোঝায়, এখানে D1 দ্বারা আমরা বোঝাচ্ছি সাধারণ শেয়ারের লভ্যাংশ, সাধারণ শেয়ারের লভ্যাংশ। এটি কখন? বছর শেষে, বছর শেষে বা আগামী বছরে। P0 হচ্ছে সাধারণ শেয়ারের বর্তমান মূল্য, সাধারণ শেয়ারের বর্তমান মূল্য। আর KE দ্বারা বোঝায় আমরা সাধারণ শেয়ারের ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখন আমরা অঙ্কটি সমাধান করব। বলছে একটি কোম্পানি এবছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে, যা ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে। তাহলে এই বছর তারা 10 টাকা লভ্যাংশ দিচ্ছে, ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে, মানে এই 10 টাকাই ভবিষ্যতেও দিবে তারা। সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য 105 টাকা। সাধারণ শেয়ারের ব্যয় কত? তো
তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত? আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই এখানে D0 লেখে, তো D0 লেখাটাই বেটার। D0 তে বোঝায় এ বছরের বা চলতি বছরের লভ্যাংশ, চলতি বছরের লভ্যাংশ। ওকে, আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি অঙ্কটি সমাধান করি। এখানে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, এবছরে লভ্যাংশ দিচ্ছে 10 টাকা, তাহলে লিখব চলতি লভ্যাংশ, চলতি বছরের লভ্যাংশ বা চলতি লভ্যাংশ, যেটাকে আমরা D0 বলবো, সেটা হচ্ছে 10 টাকা। তারপর আমাদের আছে বর্তমান বাজার মূল্য, তো লিখলাম বর্তমান বাজার মূল্য, বর্তমান বাজার মূল্যকে বলে P0, এটি আমাদের 105 টাকা। বর্তমান বাজার মূল্যকে বলা হয় P0। তাহলে আমাদের এখানে বর্তমান বাজার মূল্য P0 সমান 105 টাকা দেওয়া আছে। এখন আমরা সূত্র লিখব, আমরা জানি তো এটা যেহেতু স্থির শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্র আমাদের KE equal D0 by P0 into 100। আমাদের D0 মান হচ্ছে কত, 10 টাকা, P0 হচ্ছে 105 টাকা গুণ 100। এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো 10 ভাগ 105 গুণ 100, তাহলে আমরা দেখি আমাদের এখানে ব্যয়ের পরিমাণ হচ্ছে 9.52%। তাহলে আমরা দেখলাম কিভাবে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলের উপর ভিত্তি করে ইকুইটি ব্যয় নির্ণয় করা যায়। আমরা এখন 2 নম্বর পদ্ধতিতে চলে যাব ইকুইটি ব্যয় নির্ণয় করার, সেটি হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। তাহলে 2 নম্বর স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, সূত্র আমরা লিখব, সূত্রটাতে কিছুটা চেঞ্জ আছে, সেটা আমরা পরে লিখব। তো আগে আমরা জানি স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলটা কি। শিক্ষার্থীরা, স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল বলতে এখানে আমাদের স্থির মানে কি, যেটা নির্দিষ্ট থাকবে দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ বছর, কয়েক বছর পর্যন্ত, যেটা একই পরিমাণে থাকবে লভ্যাংশটি, সেটাকে বলা হচ্ছে স্থির লভ্যাংশ। আর বৃদ্ধি মডেল অর্থাৎ লভ্যাংশ আমরা যেটা দেওয়া হবে আমাদেরকে, কোম্পানি বিনিয়োগকারীদের যে লভ্যাংশ প্রদান করে, সেই লভ্যাংশটি একটি নির্দিষ্ট হারে বাড়বে, সেই বৃদ্ধির হারটা কখনো আর পরিবর্তন হবে না, সেই বৃদ্ধির হারটা সবসময় সেম থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, একটি কোম্পানি আমাদেরকে লভ্যাংশ দেয় 5 টাকা, তারা বলল যে প্রথম বছরে আমরা লভ্যাংশ দিব 5 টাকা, আর এই লভ্যাংশ প্রতি বছরে 10% করে বৃদ্ধি পাবে। তাহলে দেখো দ্বিতীয় বছরে আমাদের সেক্ষেত্রে একটা সূত্র রয়েছে আমাদের, এটাকে বলা হয় D0। তো সেক্ষেত্রে D1 বা আমাদের হচ্ছে পরবর্তী বছরে দ্বিতীয় বছরের যদি আমরা লভ্যাংশ বৃদ্ধি করতে চাই, তো এখানে প্রথম বছরেই আমরা যদি চিন্তা করি, ব্যাপারটা হচ্ছে এরকম। আর একটু বলি যে একটি কোম্পানি এবছরে লভ্যাংশ দিবে 5 টাকা এবং লভ্যাংশ বৃদ্ধির হার 10%। এই বছর যখন বলেছে তখন এটাকে বলা হচ্ছে D0 5 টাকা, আর বৃদ্ধির হারকে বলা হয় গ্রোথ রেট, সেটা হচ্ছে 10% বা 0.10। এখন আমাদের যদি বলে প্রথম বছর
শেষে তাহলে তারা লভ্যাংশ দিবে কত? এই প্রথম বছর শেষে লভ্যাংশকে বলবে কি D1, এটা সূত্র হচ্ছে D0 × 1 + G। তো সেক্ষেত্রে আমার D0 কত? 5 টাকা, আর গ্রোথ রেট হচ্ছে আমাদের এত টাকা, 0.10 বা 10। তাহলে দেখো প্রথম বছর শেষে আমরা লভ্যাংশ পাবো 1 + 0.1, 5 টাকা 50 পয়সা প্রতিটি শেয়ারে, অর্থাৎ একটি শেয়ার লভ্যাংশ 5 টাকা 50 পয়সা। এরপরে যদি দ্বিতীয় বছরের কথা আমরা চিন্তা করি, তাহলে দ্বিতীয় বছর শেষে লভ্যাংশ হবে, সেটাকে বলে D2। এটা সূত্র হচ্ছে D1 × 1 + G। তো D1 হচ্ছে আমরা এই যে বের করেছি 5 টাকা 50 পয়সা, এটার সাথে গ্রোথ রেট আগেরটাই, তাহলে 5। এখন আসে 0.05। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমরা D3 মানে তৃতীয় বছর চতুর্থ বছর লভ্যাংশ বের করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখানে আমার লভ্যাংশ হয়তো বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে, কারণ প্রথম বছরে ছিল আমার 5 টাকা 50 পয়সা, দ্বিতীয় বছর কিন্তু বৃদ্ধি পেয়ে 6 টাকা 5 পয়সা হয়েছে। তবে এখানে লক্ষণীয় বিষয় আমরা যেটা বলবো যে স্থির লভ্যাংশ, দেখো লভ্যাংশের হারটা যে 10% দিয়েছিল সেই 10% কিন্তু পরিবর্তন হচ্ছে না। যত বছর এই লভ্যাংশ থাকতে কোম্পানি থাকবে তত বছর পর্যন্ত এই লভ্যাংশ বৃদ্ধির হারটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ 10%ই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। যেহেতু এটা স্থির থাকছে, 10%-এর কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য এই মডেলটাকে বলা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। তাহলে আশা করি স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এই স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল এর সূত্রটি হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার সূত্র D1 / P0 + G × 100। এটি হচ্ছে আমাদের স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করার সূত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি K = D1 / P0 + G, গ্রোথ রেট। আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি, সাধারণ শেয়ারে একটি কোম্পানি এবছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ দেয়। শেয়ারের বর্তমান বাজার মূল্য 130 টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার 10%, সাধারণ শেয়ারের ব্যয় কত? এখানে দেখো লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে কত? 10%। এটা কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, এজন্য এটাকে বলা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। আমরা সমাধানে যাব। আমরা লিখব, দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রতি শেয়ারে 10 টাকার লভ্যাংশ দেয়, তাহলে এই যে লভ্যাংশটা দিচ্ছে এই বছর লভ্যাংশ দিলে চলতি বছর লভ্যাংশ বলে, সেটাকে D0 বলে। তাহলে চলতি লভ্যাংশ, সেটাকে D0 বলবো বা D0 বলবো, 10 টাকা। আচ্ছা, শেয়ারের বর্তমান বাজার মূল্য, তাহলে বর্তমান মূল্য, এটাকে আমরা P0 বা P0 বলি, 130 টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার, তাহলে লভ্যাংশ বৃদ্ধির হার, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি তে হচ্ছে গ্রোথ রেট, মনে থাকবে তো, লভ্যাংশ বৃদ্ধির হার জি তে গ্রোথ রেট। এই গ্রোথ রেট দেওয়া আছে আমাদের 10%। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দশমিক আকারে লিখলে 0.10। এখন আমাদের একটু সূত্রের মধ্যে যদি আমরা আসি, আমরা জানি KE = D1 / P0 × 100।
তো আমাদের D1 লাগবে, কারণ এখানে D0 রয়েছে, সুতরাং আমাদের D1 টা বের করব। D1 এর সূত্র হচ্ছে D0 * 1 + G। তাহলে D0 হচ্ছে আমাদের 10 টাকা, আর গ্রোথ রেট হচ্ছে 0.10। তাহলে আমাদের এটি আসবে 11 টাকা আসবে, 11 টাকা। তো এখন মান বসাবো আমরা। তাহলে D1 হচ্ছে 11, P0 আমাদের 130 গুণ 100, 11/130 গুণ 100। তাহলে এটা হচ্ছে 8.46%। তাহলে আমরা দেখতে পেলাম স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের যেখানে লভ্যাংশ বৃদ্ধির হার সবসময় একই থাকে। তো এই অঙ্কটার জন্য আমাদের এই কোম্পানির মূলধন ব্যয় হবে কত? 8.46%। আমরা 3 নাম্বার পদ্ধতিতে চলে যাব। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেল। এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেল। এই পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্রটা আমরা আপাতত এটা আমাদের জন্য আমাদের এই লেভেলের জন্য এতটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র আমি এটি আলোচনা করে যাব। ম্যাথ আমরা এখানে দেখাবো না, আমরা অন্য অঙ্কের জন্য ম্যাথ দেখাবো। তো সেক্ষেত্রে আমি জাস্ট একটু তোমাদের বলে যেতে চাই যে পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেল বলতে বোঝাচ্ছি যে যখন লভ্যাংশটি একটি নির্দিষ্ট বছর পর পর পরিবর্তন হয়, তখন সেই মডেলটিকে বলা হচ্ছে লভ্যাংশ পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেল। যেমন একটি কোম্পানি এবছরে লভ্যাংশ দেয়, ধরে নিচ্ছে আমরা 10 টাকা। এখন তারা বলেছে যে তাদের প্রথম 2 বছর বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হার প্রথম 2 বছর লভ্যাংশ বৃদ্ধির হার ধরো এটা 10%, আমরা একটু কমাই ধরি 5%, এবং পরবর্তী 3 বছর, 1 বছর বা 2 বছর, পরবর্তী 2 বছর লভ্যাংশ বৃদ্ধির হার 10%। দেখো প্রথমে কিন্তু লভ্যাংশ প্রথম 2 বছর কিন্তু 5% বৃদ্ধি পাবে, পরের 2 বছর কিন্তু 10% বৃদ্ধি পাবে। মানে এই লভ্যাংশ বৃদ্ধির হার কিন্তু প্রতি বছরে বছরে কিন্তু চেঞ্জ হচ্ছে, একটি নির্দিষ্ট বছর পর পর চেঞ্জ হচ্ছে। অর্থাৎ প্রথম 2 বছর 5%, পরের 2 বছর মানে 1 এবং 2 বছর হবে 5%, 3 এবং 4 বছর বৃদ্ধি পাবে 10% হারে। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে কি পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি মডেল। আমরা এরপরে দেখব হচ্ছে মূলধনী সম্পত্তি মডেলের মাধ্যমে কিভাবে মূলধন ব্যয় নির্ণয় করা যায়। আমরা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল সম্পর্কে এখন জানবো। মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CAPM। তো CAPM এর পূর্ণ মিনিংটা আমি এখানে লিখে দিই। CAPM ক্যাপিটাল অ্যাসেটস প্রাইস মডেল। ক্যাপিটাল অ্যাসেটস প্রাইস মডেল, তার মানে CAPM হচ্ছে আমাদের মূলধনী সম্পদ মূল্যায়ন মডেল। এটি কি? এটি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার একটি পদ্ধতি। আবার বলছি, এটি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার একটি
পদ্ধতি, অর্থাৎ সিএপিএম এর মাধ্যমে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা যায়। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাটা লিখেছি, দেখো সিএপিএম বা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার এমন একটি পদ্ধতি যেখানে ঝুঁকিবিহীন আয়ের হার এবং ঝুঁকি অধিহারের সমষ্টি হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়। তাহলে এখানে মূল কথা হচ্ছে এই ব্যয়টি আমরা এই মডেলের মাধ্যমে আমরা ব্যয় তখনই নির্ণয় করতে পারবো যখন আমাদের ঝুঁকিবিহীন আয়ের হার থাকবে এবং বাজার ঝুঁকি থাকবে, অথবা আমাদের ঝুঁকি অধিহারের সমষ্টি থাকবে, অর্থাৎ ঝুঁকিবিহীন আয়ের হার। তো আমাদেরকে তাহলে কি এমন কোনো সিকিউরিটি বা এমন কোনো বিনিয়োগের খাত রয়েছে যেখানে ঝুঁকি নাই কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারবো? হ্যাঁ, আমাদের একটি খাত রয়েছে, সেটাকে বলা হচ্ছে ট্রেজারি বিল বা সরকারি বিল। সরকার যদি কোনো বন্ড ইস্যু করে থাকে, সেই বন্ডটাকে বলা হয় কি ট্রেজারি বিল। এই ট্রেজারি বিলে আমরা ইতিমধ্যে শিখেছি ট্রেজারি বিলের আয়ের হারটা হচ্ছে কি ঝুঁকি মুক্ত, অর্থাৎ এখানে এই বন্ডে যদি আমরা অর্থ বিনিয়োগ করি এখানে কোনো ঝুঁকি হয় না, কারণ ঝুঁকি থাকে না, কারণ এটি যেহেতু সরকার ইস্যু করে, আর সরকার যদি কখনো দেউলিয়া হয় না, যার কারণেই আমাদের এখানে একটা নির্দিষ্ট হারে সুদ আমরা পাবো বা একটি মুনাফা আমরা এখান থেকে পাবো, যার কারণে বলা হচ্ছে ট্রেজারি বিলের কখনো ঝুঁকি হয় না। তো এই ঝুঁকিবিহীন আয়ের হার এবং বাজার ঝুঁকি থাকবে। বাজার ঝুঁকি কি? একটি মার্কেটে যতগুলা সিকিউরিটি থাকবে তাদের সমষ্টি নিয়ে একটা ঝুঁকি সৃষ্টি হবে, সেখান থেকে আবার একটা আয়ের হার থাকবে। এই বাজার আয়ের হার মিলে আমাদের কি হবে, একটি ব্যয় আমরা নির্ণয় করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে কি আমাদের মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেলের মাধ্যমে সেই ব্যয়টা আমরা নির্ণয় করতে পারবো। এখানে সূত্রটা হচ্ছে কে ইকুয়াল আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বেটা। এই চিহ্নটা আমাদের কাছে একটু নতুন, আর এটা হচ্ছে বেটা, এখানে বি না বেটা। তাহলে এখানে আর এফ হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের হার, এফ তে আমরা বুঝাই ফ্রি, আর আর তে বুঝাই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম তে বোঝায় মার্কেট রিটার্ন বা বাজার আয়ের হার, আর বেটা দ্বারা বোঝায়, এটা বেটা হচ্ছে আমাদের এক ধরনের ঝুঁকি পরিমাপের একটি মাধ্যম। বেটা কি? তাহলে বেটা হচ্ছে বাজার ঝুঁকি পরিমাপের একটি মাধ্যম, আর এই বাজার ঝুঁকিকে আমরা বলি অপরিহার্য ঝুঁকি। বাজার ঝুঁকিকে আমরা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেলের একটু অঙ্ক দেখব। এখানে এবিসি কোম্পানির ঝুঁকিবিহীন আয়ের হার 6.5%, বাজার আয়ের হার 13% এবং বিটা যেটাকে আমরা বাজার ঝুঁকি বলি এটা হচ্ছে 1.62। কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় কত? তো কি কি দেওয়া আছে আমরা সেটি লিখব। আমরা আগে সূত্রটি লিখব। আমরা জানি কে ইকুয়াল আর এ প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বেটা। এখানে আমাদের বলছে ঝুঁকিবিহীন আয়ের হার, তাহলে লিখব ঝুঁকিবিহীন আয়ের হার, সেটাকে আমরা বলি আর এফ। এটি দেওয়া আছে 6.5% বা 0.065। বাজার ঝুঁকি দেওয়া আছে, বাজার আয়ের হার দেওয়া আছে, তাহলে বাজার আয়ের হার থেকে বলি আর এম। আর এম দেওয়া আছে আমাদের 13% বা 0.13। বাজার ঝুঁকি দেওয়া আছে, বাজার ঝুঁকি অথবা আমরা লিখতে পারি বিটা ইকুয়াল 1.62। বিটা যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে। এখানে আমাদের বলেছে সাধারণ শেয়ারের ব্যয় কত, মানে কে ই সমান কত। তাহলে আর এফ এর মান হচ্ছে আমাদের 0.065 প্লাস আর এম 0.13 আর এফ 0.065 ইনটু বিটার মান হচ্ছে 1.62। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে উত্তর হয়ে যাবে।
0.065 যোগ ব্র্যাকেট 0.13 বিয়োগ 0.065 ব্র্যাকেট ক্লোজ ইনটু 1.62, তাহলে আমাদের আসছে 0.1703। যেহেতু এটা মূলধন ব্যয়, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করে আমরা তাহলে পার্সেন্ট আকারে প্রকাশ করব। তাহলে আমাদের আছে 17.03%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে অনেক কিছু শিখে ফেলেছি। সাধারণ সারের মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখেছি। আমরা এই জাতীয় কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিব। আজকে যেগুলা আমরা শেখালাম, আমি তোমাদেরকে যেগুলা শেখালাম সেগুলো ভালো করে নিজেরা প্র্যাকটিস করবে, আয়ত্ত করবে। আর পাশাপাশি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে করতে হবে। আমি মুছে দিচ্ছি, হোমওয়ার্ক গুলা দিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। ওই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলাম সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের টার্গেট থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের লেখাপড়া করতে হবে। তোমরা বাসায় বসে না থেকে প্রতিটি বিষয় খুব ভালোভাবে, প্রতিটি সাবজেক্ট ভালোভাবে পড়তে থাকো। লাইন বাই লাইন পড়ার কথা বলেছিলাম, সেগুলো পড়তে থাকো। যদি তোমরা সেভাবে পড়তে পারো তাহলে দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হলে আমরা আমাদের জীবনকে সার্থক ভাবে, সফলভাবে জীবনটাকে পরিচালিত করতে পারবো যদি আমরা সেভাবে চলতে পারি। তাহলে আমরা হোমওয়ার্ক দেখলাম খালেকুজ্জামান স্যারের বইয়ের কর্মপত্র 3, কর্মপত্র 3 এর অর্থাৎ পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি 598 পৃষ্ঠায়। এখানে 1, 2, 3 এবং 4, এই 4টা অঙ্ক তোমরা করতে পারবে। 5 নম্বর অঙ্কটি একটু জটিল। জটিল বলতে একটু অন্যরকম, এই জাতীয় অঙ্ক দেখাই নাই, তো আগামী ক্লাসে দেখিয়ে দিব। 5 নম্বর অঙ্কটা আমি নিজেই করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বারবার বলছি লেখাপড়ার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ।